জয়নগর লোকসভা কেন্দ্রের কুলতলির ১ নম্বর মেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় আইএসএফ প্রার্থী মেঘনাথ হালদারের সমর্থনে জনসভা করেন নওশাদ সিদ্দিকী। আরো বেশি করে লড়াই করতে পারবো আপনাদের জন্য। ধন্যবাদ। যে তথ্য এসেছে বা আমরা তথ্য যতটুকু জোগাড় করতে পেরেছি, আমাদের মেঘনাথ মাস্টার মহাশয়, আমাদের প্রশান্ত দা, আমাদের মালিক ভাই, আমাদের শাহাবুদ্দিন সিরাজি, শহীদুল মাস্টার সহ আমাদের নেতৃত্বরা এই অল্প কিছুদিনের মধ্যেই প্রায় লক্ষাধিক মানুষের কাছে পৌঁছে গিয়েছে। সেই লক্ষাধিক ভোট অলরেডি আমাদের কাছে চলে এসেছে। কথা বলে ভোট নিয়ে চাকরি চাইতে গেলে পুলিশকে লেলিয়ে দিয়ে কামড় দিয়ে আসছে। আইএসএফের মাথায় আব্বাস সিদ্দিকী বসে আছে, জবান যেটা দেবে সেটাই করবে, এটা মাথায় রাখবেন। দুটো বিস্তর তফাৎ, অনেকে অনেক কিছু বলবে, এটা মাথায় রাখবেন আপনারা। আইএসএফের মাথায় মমতা ব্যানার্জি বসে নেই, আব্বাস সিদ্দিকী বসে আছে। প্রয়োজনে নিজের জীবনকে দিয়ে দেবে, কিন্তু যে কমিটমেন্ট করবে তার বাইরে যাবে না। তিনি দল প্রতিষ্ঠা করে আমাদের হাতে ছেড়েছেন, মেঘনাথ বাবুদের হাতে ছেড়েছেন, প্রশান্ত বাবুদের হাতে ছেড়েছেন। যেখানে অন্যায় হচ্ছে তিনি চান মেঘনাথ বাবু, নওশাদ সিদ্দিকী, মালিক ভাই, প্রশান্ত দা, এই সাইফুদ্দিন মাস্টার, শহীদুল মাস্টাররা এগিয়ে যাক, অন্যায়ের প্রতিবাদ করে লিডার হয়ে উঠুক, বঞ্চিত মানুষের হয়ে কথা বলুক। এ না হলে ও চলে আসবে, এ চলে আসবে করা হয়েছে। করতে করতে আপনি দেখুন আপনি আমি কোন জায়গায় পৌঁছে গেছি ভাই। আপনাকে আমাকে নাকি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে। আমি আপনাদের বলে রাখছি, মোদিজি কেন, অমিত শাহজি কেন, কারো বাপের ক্ষমতা নয় ভারতীয়দেরকে দেশ থেকে তাড়াবে। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, মমতা ব্যানার্জির দল এখন অনেক নাটক করছে, মমতা ব্যানার্জির দল এখন অনেক কথা বলছে। বলেছিল সিএ এর বিরুদ্ধে ভোট দাও, কিন্তু দুঃখের বিষয় সিএ নিয়ে যখন বিরোধিতা করার জন্য যখন ভোটাভুটি হচ্ছিল পার্লামেন্টে, মমতা ব্যানার্জির দলে 8টা এমপি সেখানে উপস্থিত ছিল না, ভোট দেয়নি। এই প্রতিমা মণ্ডল মহাশয়া, উনি যখন সিএ নিয়ে ভোটাভুটি হচ্ছিল, ইনার ভূমিকা কি ছিল একটু বলবেন তো? খোঁজ নিয়ে দেখুন, যখন ভোটাভুটি হচ্ছিল হয়তো পেছনের দরজাতে পালিয়েছে। 14 আগে, ঠিক 2011 আগে মুসলমানকে তৃণমূল যেভাবে বাঁচাতে এসেছিল, কিন্তু দিনের শেষে কি দেখছে না, মুসলমান বাঁচছে না হিন্দু বাঁচছে, আমরা নাগরিক মরছি আর নেতারা এসি গাড়িতে চড়ছে। তো যে কথায় আসি, তো উনি বিজেপির বিরোধিতা করছিলেন, নামটা জিজ্ঞাসা করলাম, অমুসলিম নাম, আপনার সম্ভবত রাজপুত সমাজের তিনি মানুষ। তো উনি অনেক কথা বললেন, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনার বিজেপির উপরে এত রাগ কেন? আমি কিন্তু আমার পরিচয় দিয়ে নিয়ে আমার নাম কিছুই বলিনি, মাস্ক ঢাকা, যে দাঁড়িয়ে থেকে ধরতে পারবে মুসলিম ছেলে। এখন নন মুসলিম ভাইরা বড় বড় দাঁড়িয়ে স্টাইলে এখন হয়ে গেছে। তো রবি ঠাকুরেরও বড় দাঁড়িয়ে ছিলেন। তো আমি জিজ্ঞাসা করলাম, তিনি তখন বলছেন একটা সময় ছিল সকাল 9টা-10টায় ঘুম থেকে, মানে বাড়ি থেকে বার হতাম গাড়ি নিয়ে, সন্ধ্যার মধ্যে বাড়িতে পৌঁছে যেতাম, 3000-4000 টাকা ইনকাম করতাম। আর এখন কি দেখছি, সকাল 6টা, 6:30, 7টার মধ্যে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি, আর রাত 10টা-11টায় বাড়ি ফিরছি, দিনে 1,500 টাকা ইনকাম করতে পারছি না। অর্থাৎ তার বিজনেসটাকে ধ্বংস করে দিয়েছে। এখন ছাড়ছি বেশি, ইনকাম হচ্ছে কম। তাহলে আমি আপনার এটা তো বিজেপির দোষ কি? বলছে এখন কর্পোরেট করে দিচ্ছে, বাদানি আমবাদি বড় বড় শিল্পপতিদের হাতে দেশটাকে বেঁচে দিচ্ছে, ফলে প্রভাবটা সাধারণ মানুষের উপরে পড়ছে। আমি বললাম এটা আপনি কি, আপনার লাভটা কি আছে? বলছে আমরা বিজেপির মহতে পড়ে বিজেপিকে নিয়ে এসেছিলাম, যে অন্যায়টা করেছি পরের প্রজন্মকে কিন্তু এর জবাব দিতে হবে আমাকে, পরের প্রজন্মের কাছে আমাকে কোশ্চেনের সম্মুখীন হতে হবে। তা আমি বললাম কিভাবে আপনি কোশ্চেনের প্রতি উত্তর দেবেন? বলছে আমি ক্যাব ড্রাইভার, আমি যদি 10টা লোককে বিজেপির বিরুদ্ধে বলে বিজেপির ভোট যদি মাইনাস করতে পারি, আমি আমার পরিবারের জনকে বা আমার আপন জনকে বা আগামী প্রজন্মকে বলতে পারবো আমি গাড়ির ড্রাইভার হয়েও আমি এই বিজেপির নোংরা বিভাজনের রাজনীতি, কর্পোরেটদের হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য 10টা ভোট মাইনাস করতে পেরেছি। আমি শুনে অবাক। দায়িত্ব নিতে হবে। এখানে যারা এসেছেন হাজার হাজার মানুষ, কম করে 10 জনকে আপনাদের বুঝাতে হবে 10টা ভোট থামচিহ্নে আগামী জুন মাসের
পয়লা জুন মাসের 1 তারিখে যাতে খাম চিহ্নে দেয়, সেই দায়িত্ব আপনাদেরকে তুলে নিতে হবে। পারবেন? পারবেন? আপনারা এখানে কম করে 5-7 হাজার মানুষ আছেন, কম করে যদি 5-7 হাজার মানুষ 10 জন করে দায়িত্ব নেন, তাহলে কত হাজার মানুষ ভোটটা আমাদের দিকে এমনি চলে আসবে আপনাদের মাধ্যমে। কম করে 50 থেকে 70 হাজার ভোট, তাই তো নাকি? তাহলে আপনাদের দায়িত্ব নিলে আপনারা এতটা ভোট ট্রান্সফার করতে পারবেন। আপনাদের কিভাবে কাজ করবেন একটা আমি গল্প নয়, বাস্তব কথা শোনাচ্ছি। বলছে উন্নয়নের জোয়ার, উন্নয়নের এমন জোয়ার উঠেছে, আমি পড়ে যাচ্ছিলাম, আমার সিকিউরিটির হাত ধরে নিয়েছিলাম, হাত ধরে নিয়ে পড়ে যেতাম। এটা উন্নয়নের জোয়ার, টাকা লুট হয়েছে। আজকে আপনারা আমাদের সুযোগ দেবেন, জুন মাসের 1 তারিখে আমাদেরকে সুযোগ দেবেন, আমাদের প্রার্থীকে পার্লামেন্টে পাঠাবেন। রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের অধিকার থেকে শুরু করে কৃষকদের মাসিক গড় আয় যাতে বাড়ে, পার্লামেন্টে যে আওয়াজ দেবে, এবং সাথে সাথে ওখানেও লোকাল পঞ্চায়েতে যাতে সিবিআই ইনকোয়ারি বা ইডিএস তদন্ত করে এই রাস্তার টাকা কারা খেয়েছে সেখানেও যত আওয়াজ তুলবে। এবং আপনাদের জানিয়ে রাখি, কোনোদিন না কোনোদিন তো আপনারা আশা করছি আমাদের সুযোগ দেবে রাজ্য পরিচালনার দায়িত্বে। আপনাদের বলে রাখি, ইনকোয়ারি হবে, কমিশন গঠন হবে, এই টোটাল যে টাকা এসেছে কোথায় গেছে চেক হবে। এই উন্নয়নের জন্য, এই রাস্তার জন্য যে টাকা এসেছে, যারা লুট করেছেন, বড় বাড়ি বানিয়েছে, গাড়ি কিনেছে, বিভিন্ন জায়গায় জমি কিনেছে, ফ্ল্যাট কিনেছে, একটা দিন আসবে টোটাল তদন্ত করা হবে। সেই তদন্ত করে অনৈতিকভাবে যারা এই উন্নয়নের টাকা যারা লুটেছে সেইগুলোকে কি করা হবে? বাজেয়াপ্ত করা হবে। বাজেয়াপ্ত করে কি করবো? বাড়ি আছে, সেই বাড়িতে আমি থাকবো না, কি মোটেও নয়, সেই বাড়িটা নিলামে তুলে দেবো। 10 টাকা লরি কিনেছে, নিলামে তুলবো। জমি কিনেছে, নিলামে তুলবো। ফ্ল্যাট কিনেছে, নিলামে তুলবো। সেটা নিলামে তুলে বিক্রি করে ওই টাকাটা কোষাগারে দিয়ে আবার জনগণের জন্য আবার ব্যয় যাতে হয়, জনগণের সাথে খরচে তার ব্যবস্থা করবো। মানুষের উপর নির্ভর করছে। আবারও বলছি, মানুষ যদি চাই তার থেকে বেশি হবে, আর মানুষ না চাইলে মুখ থুবড়ে পড়বো। আমরা বারবার বলছি, মানুষ আমরা ভরসা করি, সেটা আমার কোনো প্রশ্ন নয়। কিন্তু আমরা এটাও দেখেছি বিভিন্ন সময় অবজারভারদের ফোন করলে নট রিচেবল আসছে। বিগত দিনের অভিজ্ঞতা থেকে বলছি, 2 জন বা 4 জনটা বড় কথা নয়, তারা ফোন করলে যে সমস্যার কথা আমরা তুলে ধরবো, ভোটাররা ফেয়ার ইলেকশনের জন্য তুলে ধরবো, তৃণমূলী গুন্ডা বাহিনীদের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য যদি ফোন করি, তৎক্ষণিক যাতে ব্যবস্থা গ্রহণ করে, সেটা নির্বাচন কমিশনকে ইনশিওর করতে হবে। যারা প্রোগ্রেসিভ চিন্তা ভাবনা করে, অবিজেপি তৃণমূলের, আমাদের অনেক অনুষ্ঠানে এসে বক্তব্য দেয়, সেটা আমাদের অনুষ্ঠানে এসে বক্তব্য দিয়েছে, লেফট ফ্রন্টের কোনো প্রোগ্রামে দিয়েছেন, আগামী দিনে কংগ্রেসের প্রোগ্রামে বক্তব্য দিতে পারে। তাকে তো আমি ধরে রাখতে পারি না যে আমাকে থাকতেই হবে, এই ধরনের বাধ্যবাধকতা নয়। গণতান্ত্রিক রাষ্ট্র, মতামতের পূর্ণ স্বাধীনতা আছে। যার যেখানে ভালো লাগবে, যে স্টেজে গিয়ে বক্তব্য দিতে ভালো লাগবে, সে সেই স্টেজে গিয়ে বক্তব্য দেবে। আইএসএফ এখানে কোনো রকম সংকীর্ণতা রাখেনি। আইএসএফ এখানে স্বচ্ছতা, স্বতন্ত্রতা বজায় রেখে, মানুষের বাক স্বাধীনতা বজায় রেখে রাজনীতি করুক, এটা আমরা চাই। তবে হ্যাঁ, যদি আমাদের পার্টির মেম্বারশিপ তিনি নিয়ে থাকে, যদি কেউ ওই ধরনের বক্তব্য দেয়, তাহলে বলবেন, তার প্রতিক্রিয়া আমার তাকে আটকাবো না, কিন্তু বললো পার্টির মেম্বারশিপটা তিনি অর্থাৎ পদত্যাগ করে তিনি অন্য পার্টিতে যান, যেতেই পারে, যে কোনো পার্টিতে যে কেউ। দেখুন, আমরা শুধুমাত্র পার্টিসিপেট করতে হবে বলে রাজনীতির ময়দানে আসেনি। আমরা প্রার্থী দিয়েছি, মানুষের উপরে ভরসা করছি। মানুষ যদি আমাদের চাই, আমরা 17টাই পার্লামেন্টে যাব, আর মানুষ যদি না চাই, আমরা একটাতেও যেতে পারবো না। সমস্তটাই মানুষের হাতে আমরা ছেড়ে রেখেছি, কারণ আমরা মানুষে বিশ্বাসী, মানুষের ভোটে বিশ্বাসী। অবৈধ লেনদেন, টাকা পয়সা, বিভিন্ন আরও অবৈধ যেগুলো আছে, হুমকি চুমকি, এতে আমরা ভরসা করি না, মানুষের প্রতি ভরসা করি। মানুষ আশা করছি আমাদের চাইবে, আমাদের সর্বোচ্চ প্রতিনিধি পার্লামেন্টে যাবে, তখন জনগণের প্রতিনিধি হয়ে যাবে, আর আইএসএফ এর প্রতিনিধি থাকবে না, জনগণের প্রতিনিধি হবে। আরাবুল জেলে রয়েছে, এটা কি বাড়তি অ্যাডভান্টেজ ভাঙড়ের ভোটের ক্ষেত্রে? দেখুন, একটা হয়তো ভালো হতে পারে, আরাবুল দ্বারা যে সন্ত্রাস সংগঠিত হতো, এটা বলতে হবে। ওরা জেলে থাকুক আর জেলে বাইরে থাকুক, আমাদের কিছু লাভ লসের ব্যাপার নেই ওদের কাছ থেকে। কালকে সকালবেলা জেলে থাকতে পারে, তো আমাদের লাভ লসের কোনো ব্যাপার নেই। জেলের ভাত উনি খেতে পারেন, যে অন্যায় করেছেন উনিও জেলের ভাত খাবেন। শুধু একটুকু বলে রাখি, আরাবুল সাহেব যে কেসে জেলে প্রথম যে অ্যারেস্ট হয়েছিল, সেই কেসেও কিন্তু একজন অপরাধী হিসাবে শওকত মোল্লা সাহেবের নাম আছে।
দেখুন ভূমিপুত্রতে আমি এই শব্দটাতে আমি কিন্তু দেখুন মান্যতা দিই না। দেশের জেনারেল ইলেকশন হচ্ছে, দেশের সর্ববৃহৎ গণতন্ত্রের উৎসব হচ্ছে। গুজরাটের বড়োদা থেকে বড়োদা এক্সপ্রেসের ভাইকে নিয়ে আসলো, ইউসুফ পাঠানকে দাঁড় করিয়েছে, বহরমপুরে কীর্তি আজাদ সাহেবকে দাঁড় করিয়েছেন, আসানসোল মানে দুর্গাপুরে বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন জায়গায় দাঁড় করাচ্ছে। ওই ভূমিপুত্র না, আমরা ভারতীয় এতেই বিশ্বাসী। বিজেপি তার যাকে পছন্দ হচ্ছে সে দাঁড় করিয়েছে, আইএসএফ যাকে ইচ্ছা করেছে দাঁড় করিয়েছে, তৃণমূল অভিষেক বাবুকে আবারও করে নমিনেট করেছে। দিনের শেষে মানুষ যাকে চাইবে সে জিতবে। তবে একটা কথা এটাই যে গণতান্ত্রিক প্রক্রিয়াতে শান্তিপূর্ণ ভোট হোক, এটা যেমন নির্বাচন কমিশন দেখবে, সমস্ত দলকেও দেখতে হবে। আর পশ্চিমবাংলার প্রধান শাসক দল এবং প্রধান বিরোধী দলকেও এটা ইনশিওর করতে হবে যাতে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য তারা পূর্ণ সহযোগিতা করে ইসিআইকে। ক্যান্ডিডেট না করা ফলে জয়টা কি অনেক সহজ হয়ে গেল? দেখুন নওশাদ সিদ্দিকী ব্যক্তিকেন্দ্রিক দল চলে না, আমাদের সিম্বলে আইএসএফের নামে ভোট দেবে। তো আইএসএফের ওখানে প্রার্থী দাঁড়িয়েছে। এবার অভিষেক বাবুকে বিজেপি ছেড়ে দিচ্ছেন কি না ছাড়ছেন না নতুন করে বাংলার মানুষকে বলতে লাগবে না। আমরা দেখেছি তো কালীঘাটের কাকু বারবার একটা কথা বলতেন, আমার পর্যন্ত এসে সীমাবদ্ধ থাকবে, আমার বসের কাছে যেতে পারবে না, বা তার ভয়েস টেস্ট এখনও কিন্তু কোর্টে সাবমিশন হলো না। অনেক রকম দেখছি, অনেক কিছু অন্যায় করে বেড়াচ্ছে অনেকে, কিন্তু তাদেরকে যে কোনো টাইম চাইলে অ্যারেস্ট করতে পারে না করিয়ে লিপস্টন বাউস কোম্পানির সার্চ হয়ে গেল। তো সেখানে গিয়ে কি দেখছি তাদের কম্পিউটারে 14টা ফাইল ডাউনলোড করলো। যে অফিসার ডাউনলোড করে দিল সেই অফিসারের বিরুদ্ধে কেন্দ্রীয় ওই সংস্থা কী পদক্ষেপ গ্রহণ করেছে যাতে এই যে তদন্ত গতিপথটা রোধ হয় বা মাইন্ড ডাইভার্ট হয়, এই অন্যায়গুলো করছে। তবে একটা দিনের শেষে তো বিজয়মূল বিজেপি কখনোই চাইবে না অভিষেক বাবু দুর্বল হোক, কারণ অভিষেক বাবুকে বা তৃণমূলকে দিয়ে বাংলায় তো বিজেপি চাষটা ভালোই হচ্ছে। সেজন্য ওরা সবসময় চাইবেন অভিষেক বাবু বা তৃণমূল থাকলে সিটটা ভাগাভাগি করে নিতে সুবিধা হবে তাদের। একটি বা দুটি সিট দেওয়া হয়েছে, সেখানে আইএসএফের কোনো নামগন্ধ নেই। সেই জায়গা থেকে প্রশ্ন একটা, কি আইএসএফ কি এখনও রাজ্যে সেইভাবে দাগ কাটতে পারেনি? দেখুন আমি একটা কথা বলি, বিগত দিন থেকে বলে আসছি, আইএসএফের সাইলেন্ট ভোটার, আইএসএফের যে ভোটারটা হবে, যে পার্সেন্টেজ অফ ভোটটা আমি পাবো, দায়িত্ব নিয়ে বলছি, তার 80% সাইলেন্ট ভোটার আছে। তাদের দেখুন না, আজকে এখানে এসেছে কার বাড়ির সামনে পুলিশকে দাঁড় করে দিচ্ছে, এই যে ভয়, তাকে যদি বলতে, তাকে যদি ফোন করে বা তার সমীক্ষা নেয় যে আপনি কাকে ভোট দেবেন, সে কি বলবে? আইএসএফকে ভোট দেবে। জানে ভোট বললেই তৃণমূলী গুন্ডা বাহিনী মোস্তানাজি শুনতে পেয়ে যায়, হয় তার বাড়ি ভাঙচুর করবে, নাহলে পুলিশকে দিয়ে মিথ্যা কেস দেবে। সেই নাকি স্রোতে গা ভেসিয়েছে। সবাই কথা বলবে, যেদিন রেজাল্ট আউট হবে সেই দিন আশা করি আপনি আমাকে ফোনে নেবেন, আমি প্রতিক্রিয়া দেবো যে সাইলেন্ট ভোটার বলেছিলাম। এখানে এসে জয়নগরের লোকসভার ফুলতলির মেরিগঞ্জে এসে মেরিগঞ্জ 1 নম্বর অঞ্চলে এসে জনসভা করে বলেছিলাম আইএসএফের সাইলেন্ট ভোটার এবারে বাজিমাত করবে। কতটা সাকসেস হয়েছি সেটা আপনি বলবেন যে না আপনি সাকসেস হয়েছেন, অর্থাৎ আইএসএফ সাকসেস হয়েছে। এটা অভ্যন্তরীণ ব্যাপার। বিজেপি শাখা সংগঠন আমরা যেমন নয়, লেফটেরও শাখা সংগঠনও আমরা তেমন নয়। আমরা স্বতন্ত্র পার্টি, আমরা আমাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছি, লড়াই ময়দানে নামিয়ে দিয়েছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই হবে, অভিষেক বাবুকে পরাজিত করবে, মজিদুল লস্কর মানুষের আশীর্বাদ যদি থাকে পার্লামেন্টে যাবে। বামেদের সঙ্গে যাচ্ছে সেই জায়গায় ভোটের কথা বলিনি, একটা প্রসঙ্গ করবে বলেছিলাম যে মীনাক্ষী দি বা মোহাম্মদ সেলিম সাহেব বা সুজন চক্রবর্তী মহাশয় বা শ্রমিক রেহাজি মহাশয় 3বারের এমপি, উনিও তো ডায়মন্ড হারবারতে দাঁড়াতে পারেন, এই কথা বলেছি। তবে একটা কথা বলে রাখি, বাংলাদেশের সাথে আমাদের বন্ধুত্ব ছিল, এখন আমরা বন্ধুত্ব থেকে ডিটাচ হয়েছি, শত্রু নয়। কিন্তু আমরা আমাদের লড়াই লড়বো, বামেরা বামেদের লড়াই লড়বে। আমরাও চাইব সর্বোচ্চ ভোট আমাদের দিকে আসুক, আমাদের খামচিহ্নতে আসুক, আমাদের খামচিহ্ন পার্লামেন্টে যাবে। জয়নগরে বিগত দিনে অনেক দল থেকে এমপি গিয়েছে, সেই অর্থে জয়নগরবাসী সেই ডেভেলপ হয়নি। এবারে খামচিহ্ন তথা আইএসএফের পক্ষ থেকে এমপি যাবে, বিগত বছরের সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়ে 5 কোটি 1 বছরের 5 বছরের 25 কোটি শুধু নয়, আরও এক্সট্রা টাকা নিয়ে এসে উন্নয়নের স্বার্থে যদি উন্নয়ন করতে পারে, তার জন্য সর্বোচ্চ দিয়ে লড়াই করবে আমাদের মাস্টার মেঙ্গল হালদার মহাশয়, যদি মানুষ আমাদেরকে সুযোগ দেয়। শৃঙ্খলা পরিস্থিতি ভালো, সেটাই কি ইলেকশন কমিশন কি স্বীকৃতি দিচ্ছে? দেখুন আমি যেদিনকে ইলেকশন কমিশনের চিফ নোটিফিকেশনের জন্য বক্তব্য দিচ্ছিলেন, আমি বলেছিলাম অনেক মিষ্টি অনেক ভালো কথা শুনলাম, কিন্তু দিনের শেষে ভোটটা যাতে শান্তিপূর্ণ হয়, মানুষ নির্বিঘ্নে তার ভোটটা দিতে পারে, তার ব্যবস্থা সরকার করুক, কমিশন করুক। এখন বাহিনী শূন্য কি বাহিনী ভরে নির্বাচন হবে সেটা সম্পূর্ণ ইলেকশন কমিশনের উপর নির্ভর করছে। কিন্তু আমরা চাইব
শুধু জঙ্গলমহল নয়, এই সুন্দরবনের প্রত্যন্ত গ্রামেও যাতে শান্তিপূর্ণভাবে ভোট হয়। এক দেশ এক ভোট, এটা নিয়ে কি স্ট্যান্ড হচ্ছে আইএসএফ? দেখুন, আমরা ইউনিয়ন অফ স্টেটসে বসবাস করছি, এটা মাথায় আমাদের রাখতে হবে। এটা এই সংজ্ঞাটা যেন আমরা না ভুলে যাই। আমরা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে আছি। ওয়েস্ট বেঙ্গল, সিকিম, মণিপুর, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকা, মহারাষ্ট্র, হরিয়ানা, পাঞ্জাব, এক একটা কিন্তু ইউনিয়ন অফ স্টেটসের মধ্যে আমরা আছি। এই যে সংজ্ঞার উপরে কোনোভাবেই আঘাত আসুক আমি চাই না, কারণ যদি আঘাত আসে আগামী দিনে আমাদের দেশের জন্য হয়তো ক্ষতিকর হতে পারে। সুতরাং এটা যদি এক দেশ এক আইন আজকে বললেই হয় না, অনেক পরিকাঠামো আছে। এই রিসেন্ট ভোট হলো 4টে রাজ্যে, আবার যদি এক দেশ আইন হয় তাহলে এই যে কোটি কোটি টাকা খরচ করে, কয়েকশো কোটি টাকা খরচ করে ভোট হলো, ওই টাকাটা তো আমাদেরই ট্যাক্সের টাকা। যদি এই ধরনের কোনো পলিসি আনা যায়, এটা সর্ববৃহৎ ব্যাপার। জনগণের মতামত নিতে হবে, সিভিল সোসাইটি থেকে শুরু করে সমস্ত শ্রেণীর মানুষের মতামত নিয়ে আলোচনার ভিত্তিতে এগিয়ে যাওয়া দরকার। কিন্তু যদি চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়, এটা কিন্তু বুমেরাং হবে। এর দায় কিন্তু যারা এইটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে দ্রুত, তাদেরকে নিতে হবে। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।